আর কিসের সংস্কার, কার সংস্কার, কিভাবে সংস্কার, কি অধিকারে এরা সংস্কার করবেন? আন্দোলন করলেই এবং সে আন্দোলনে তাৎক্ষণিক বিজয় হলেই দেশের কনস্টিটিউশন করার অধিকার হয়? আমি মনে করি না। আমি এই আন্দোলনকে 100% সমর্থন করেছি। আমি 16 জুলাই থেকে 100% সমর্থন করেছি, কিন্তু তাই বলে তাদের কোনো অধিকার দেওয়া হয় নাই এই ধরনের মেরামতি করার জন্য। জনগণ যদি দেশের মালিক হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে তারা নির্বাচন করবে কে জনগণের প্রতিনিধিত্ব করবে। এত কিছুর তো দরকার নেই। একটা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করলেই সব হয়ে যায়। 13 সালের, 18 সালের, 24 সালের 3টি নির্বাচন শুধু নয়, 79 সাল থেকে যত নির্বাচন হয়েছে কোন নির্বাচনই অবাধ হয় নাই, জনগণ তার মতামত প্রকাশ করতে পারে নাই। এইটা আমাদের মনে রাখতে হবে। তাই ভোট যদি নিরপেক্ষ হয়, জনগণ যদি দিতে পারে, তাহলে সঠিক নির্বাচন। 70-এর নির্বাচনে ভোট কিন্তু সঠিকভাবে হয়েছিল, জনগণ ভোট দিতে পেরেছিল। এমনকি 73-এ সব নির্বাচনী কেন্দ্রে কিন্তু ভোট সঠিকভাবে হয় নাই। ভোলাতে মেজর হাফিজের বাবাকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল ঘরে বন্দি করে। কুমিল্লার দাউদকান্দিতে মোস্তাক পরাজিত হয়েছিল ইঞ্জিনিয়ার রশিদের কাছে, কিন্তু মোস্তাককে জয়যুক্ত করানো হয়েছিল। এটা কিন্তু রাজনৈতিক নেতৃত্বই শুধু করে তা নয়, এটার সঙ্গে আমলাতন্ত্র আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, সবাই মিলেই এই কাজগুলা করে। তাই সবার চরিত্র পরিবর্তন হতো। আমি তো চরিত্র পরিবর্তন দেখি না। আওয়ামী লীগ নিপাত গেছে, আরেকটি দল এখন সারা বাংলাদেশে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, এবং পুলিশ কিন্তু সেই মামলাগুলো নিচ্ছে এবং 2 পয়সা ফাদার মাদার করছে। ঘুষ কিন্তু আগের চেয়ে বাড়ছে, এটা কিন্তু আপনাকে জানতে হবে। আমি এখনো মাটির সাথে থাকি, আর আমি যখন কথা বলি, আমি আল্লাহ আর জনগণ ছাড়া কাউকে ভয় করে কথা বলি না। আমি চেষ্টা করি সত্য, নিরাসক্ত, নির্মোহ কথা বলতে। তো আমি আজকেই প্রথম কেন যে আপনারা আমাকে খুঁজে বের করলেন, আমি কিন্তু সাংবাদিক বান্ধব নই বলে বাংলাদেশের সাংবাদিকরা আমাকে মনে করে, যে জন্য আমাকে 2 পয়সারও দাম দেন। যে বর্ণাঢ্য বলেন শব্দটা, ওটা ওদের কাছে আমি এটা ফালতু লোক, তাই ওরা কোনোদিন আমার কাছে আসে না। তা আপনারা কি করে আমাকে বের করলেন আমি বুঝলাম না। তবে আমি আপনাদেরকে ধন্যবাদ দিব যে আমার আবেগ নয়, এটা কিন্তু আমার আবেগ না, এটা আমার প্রত্যয়, এটা আমার বিশ্বাস যে যা কিছু বাংলাদেশে হচ্ছে 5ই আগস্ট পর্যন্ত ঠিক ছিল। শেখ হাসিনার পতন অত্যন্ত জরুরি ছিল, এবং এটা একটা ঐতিহাসিক ঘটনা। যে দানবের হাত থেকে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ বাঁচছে, কিন্তু আমাদের চরিত্র তো পরিবর্তন হয় নাই। কি করা যাবে বলুন? কিন্তু 2008-এর পরে শাসক গোষ্ঠী, যে গোষ্ঠীর সঙ্গে আমি 15 সাল পর্যন্ত ছিলাম, সেই শাসক গোষ্ঠী যে আচরণ করেছে সেটা রাজনৈতিক নয়, সেটা লুণ্ঠন, সেটা কর্তৃত্ববাদী, প্রভুত্বকামী স্বৈর শাসন। তার বিরুদ্ধে 15 বছর ধরে বিএনপি আন্দোলন করেছে। তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিন্তু যেহেতু তাদের অতীত জনগণ দেখেছে, আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে চরিত্রগত, আচরণগত, রাজনৈতিক
প্রক্রিয়াগত খুব একটা পার্থক্য জনগণ দেখে নাই। তাই 15 বছর ধরে তাদের যে আমি কি বলবো আন্তরিক এবং বিশাল প্রচেষ্টার আন্দোলন, সেখানে জনগণ এগিয়ে আসে নাই। যেই মাত্র তরুণ সমাজ বৈষম্য বিরোধী আন্দোলনে আসছে, জনগণের মধ্যে এই শাসনের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, গুমের বিরুদ্ধে, অর্থ লুণ্ঠন অত্যাচারের বিরুদ্ধে এবং অর্থ পাচারের বিরুদ্ধে জনগণ একটা আশান্বিত হয়েছে এবং আমাদের দেশে খই ফোটে, খই ভাসে, যেটা এইরকম করে জনগণ জেগে উঠেছে। এটুকু বলবো, ৭১-এর জেগে ওঠা রক্তক্ষয়ী মহাকাব্যিক যুদ্ধের পরে যা জনগণ যেমন হতাশ হয়েছিল, আমার মনে হয় জনগণ সেই পর্যায়ে বোধহয় ধীরে ধীরে ওই দিকে এগুচ্ছে। কারণ এই আন্দোলনের কোনো উদ্দেশ্য লক্ষ্য ছিল না বলে আমার মনে হয়, কারু কাম্য নয়। বাংলাদেশের জনজীবনে আপনি যাদেরকে সুশীল বলেন, এই ব্যাপারে পতিত প্রধানমন্ত্রী বলতেন ভালো নাপিত। আমি তার সঙ্গে একমত কোনোদিনই হইনি এক দল করলেও, কিন্তু এদেরকে নিয়ে তো ভাবনা না। এরা তো আন্দোলনটা করতে পারে নাই, এরা একটা মেসের কাঠি জ্বালিয়ে দিয়েছে। শেখ হাসিনা এবং তার দল যদি সুশাসন করত, জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ করত, তাহলে এরা তো কোনোদিন আসতে পারত না। আর আপনি যেটা বললেন, সেনাবাহিনী পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই তো পাকিস্তান এবং বাংলাদেশে সেনাবাহিনী নয়, সেনাবাহিনীর সেনাপতি স্তরে এই ষড়যন্ত্র আন্তর্জাতিক এজেন্সি হিসেবে তারা করে থাকে। এটা আমি বুঝি, এটা নিয়ে ভাবনায়, কারণ আপনি ভেবে দেখুন তো, আপনার কাছে কি ছবি আছে আমি তো জানি না। গণভবনের দেওয়াল ভাঙাটাতে লক্ষ্য করেছেন? আপনার কাছে কি ছবি আছে? গণভবনের এই দেওয়াল 10 লক্ষ কেন 50 লক্ষ ক্ষুব্ধ মানুষ, এই দেওয়াল কিন্তু ভাঙবার সম্ভব নয়, কিন্তু দেখা যাচ্ছে এই দেওয়ালটি ভেঙে গেছে। এই দেওয়াল ভাঙলো, জাতীয় সংসদ তছনছ হলো, যাদের নিরাপত্তা দেওয়ার কথা। অপরাধ করেছে শেখ হাসিনা, অপরাধ করেছে আওয়ামী লীগ এবং তার কিছু নচ্ছার লোকজন, কিন্তু গণভবন রাষ্ট্রের সম্পত্তি, জাতীয় সংসদ ভবন আমার ঐতিহ্য, আমার স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, সেটা তছনছ হলো। যাদের নিরাপত্তা দেওয়া বা পাহারা দেওয়ার কথা, তারা কোথায় ছিলেন? এই প্রশ্নটি কিন্তু কেউ তোলে না, কিন্তু আমি বারবার এই প্রশ্নটি তুলি। আর ডক্টর ইউনূসকে নিয়ে আমার তেমন মাথা ব্যথা নাই। এ কথা যে কেউ আপনারা বলুন, আজকে যেখান থেকে এই যেসব শব্দ 5 তারিখে সন্ধ্যার পরে, মানে শেখ হাসিনা দেশত্যাগের পরে, আমি পলানো বলবো না, আমার কখনো কখনো মনে হয় যে তাকে বলপূর্বক, যেমন জনগণ বিস্ফোরিত জনগণ তাকে প্রধানমন্ত্রীর থেকে উৎখাত করেছে, তেমনি কোন শক্তি বলপূর্বক তাকে দেশ থেকে বের করে দিয়েছে। কিন্তু ডক্টর ইউনূসের নাম যখন ঘোষণা হয়েছে, আমি লক্ষ্য করেছি এ দেশের আপামর জনগণ তারা কিন্তু তাকে স্বীকার করে নিয়েছে। অন্য কাউর নাম ঘোষণা হলে এইটা স্বীকার করে নিত না। এটা আমার এত দীর্ঘদিনের অভিজ্ঞতার থেকে আমি বলতে পারি। কিন্তু ডক্টর ইউনূস যে ভাবমূর্তি নিয়ে জনগণের আস্থা এবং বিশ্বাস, সে এইরকম আস্থাশীল ছিলেন, আমার মনে হয় 5ই আগস্টের পরে আজকে 13ই জানুয়ারি সেই অবস্থানটি তার নেই। অতএব ওই সুশীল সমাজ বলুন, তারা তো
শোনেন, 6 দফাকে বলা হতো কি বাঙালির ম্যাগনা কার্টা। তখন বুঝতাম না, আর একটু বড় হওয়ার পরে লেখাপড়া করার পরে দেখলাম যে 1215 সালে রাজা জনকে বাধ্য করেছিল গ্রেট ব্রিটেনের অভিজাত শ্রেণী, কুলিন, লর্ডস, ব্যারনরা, যে তাদের কিছু অধিকার দিতে হবে। আমি যখন নেতৃবৃন্দকে বলেছিলাম যে তাহলে এটা কি সেই অভিজাত শ্রেণীর জন্য 6 দফা, আমি কিন্তু এটা 66 সালে প্রশ্ন তুলেছি এবং আজ কিন্তু তাই হচ্ছে। আমি স্বাধীনতার পর লক্ষ্য করেছি, আমার এখনো স্পষ্ট মনে আছে 1972 সালের 2 এপ্রিল ঢাকা কলেজে মহান স্বাধীনতা যুদ্ধের কিংবদন্তি বীর উত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকীকে সম্বর্ধনা দেয়। সেইখানে আমাকেও উপস্থিত থাকতে হয়। আমি সেখানে বলেছিলাম যে আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের কথা বলেছি, আজকে আমাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এবং 25শে মার্চে আগ পর্যন্ত ঢাকা শহরের এই সুরম্য অট্টালিকাগুলায় যে আনন্দ ফুর্তি ছিল, সেই আনন্দ ফুর্তি 30 লক্ষ মানুষ নিহত হয়েছে, 3 লক্ষ নারী তার সম্ভ্রম হারিয়েছে, সারা বাংলাদেশ ছারখার হয়ে গিয়েছে। কিন্তু আমাদের তো চরিত্র পরিবর্তন হয় নাই। আর এ যদি না হয় তাহলে স্বাধীনতা অর্থবহ হবে না। একটা ভূগোল দিয়ে, একটা মানচিত্র দিয়ে, একটা সীমানা দিয়ে স্বাধীনতা হয় না, মুক্তি হয় না। 71টা ছিল আমাদের স্বাধীনতার লড়াই, কিন্তু 16ই ডিসেম্বরের পর থেকে আমাদের মুক্তির লড়াই করার দরকার ছিল, আমরা সেটা করতে পারিনি। যুদ্ধ করতেছে। আপনাকে একটা কথা বলি, আমি আমার ডায়েরিতে লিখে রেখে দিয়েছি, যেদিন ডক্টর ইউনূস কি বলে সংবিধান সংস্কার কমিটি না সংশোধন কমিটি কি একটা করে, তখন আমি লিখে রাখলাম। আর ওটা কাকে চেয়ারম্যান করলো? ডক্টর আলী রিয়াজ, যিনি 3 দশকেরও বেশি বাংলাদেশের মাটির সঙ্গে সম্পর্ক নাই। আমি সেদিন লিখে রেখেছি 72 সালে বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির ডক্টর কামালকে সভাপতি করে স্বাধীনতা যুদ্ধকে যেভাবে অন্য পথে চালিত করা হয়েছিল, ডক্টর ইউনূস সাহেব আলী রিয়াজকে এই সংবিধান সংস্কার কমিটির সভাপতি করে একই কাজ করলেন। এরা জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের শ্বাস প্রশ্বাস, জনগণের অনুভূতি, জনগণের দুঃখ বেদনার কিছুই এরা জানে না। অতএব এই সংস্কার